নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। তিস্তার বাঁধ নির্মাণ বা বসবাসের বিকল্প ব্যবস্থার দাবিতে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে ব্লক কার্যালয় ঘেরাও টোটগাঁওয়ের বাসিন্দাদের। আজ থেকে শুরু হলো কলেজে কলেজে প্রথম বর্ষে ভর্তির ফর্ম ফিল-আপ। ছাত্রছাত্রীদের সাহায্যার্থে এগিয়ে এলো এসএফআই থেকে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ সকলেই। এলাকায় কাজের দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হলো কদমতলা মোড়ে। 24 নম্বর ওয়ার্ডের উন্নয়ন থমকে গিয়েছে, আর এরই প্রতিবাদে আজ কদমতলা মোড়ে অবস্থান শুরু করলো 24 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও স্থানীয় কাউন্সিলর। আজ থেকে অবস্থান শুরু হয়ে আগামী শুক্রবার পর্যন্ত এই অবস্থান চলবে বলে কাউন্সিলর অমলান মুন্সি জানিয়েছেন। তিনি বলেন, 24 নম্বর ওয়ার্ডের উন্নয়ন একেবারে থমকে গিয়েছে, আর তারই জন্য আজ থেকে শুক্রবার পর্যন্ত অবস্থান আন্দোলন চলবে কদমতলা মোড়ে। এর পাশাপাশি জলপাইগুড়ি শহরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অবস্থান শুরু হয়েছে এখানে। জলপাইগুড়ি পৌরসভার কাজের গঠনমূলক সমালোচনা করে থাকি আমি অর্থাৎ অমলান মুন্সি 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তার জন্য পৌরসভা 24 নম্বর ওয়ার্ডের উন্নয়নকে স্তব্ধ করে দিয়ে কোনো একটা জায়গায় 24 নম্বর ওয়ার্ডবাসীকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে যে যেহেতু অমলান মুন্সি আমার সমালোচনা করে তাই আমি তোমাদের উন্নয়ন আটকে দিলাম। এইভাবে অমলান মুন্সি এবং 24 নম্বর ওয়ার্ডের গণতন্ত্রপ্রিয় মানুষের কণ্ঠস্বরকে আটকে দিতে পারবেন না বলেই আজকে এই অবস্থান। এবং জলপাইগুড়ি পৌরসভা অন্য পৌরসভার থেকে পিছিয়ে পড়া একটা পৌরসভা, যার নেতৃত্বে পিছিয়ে পড়ছে তিনি হচ্ছেন আমাদের পৌরসভার পৌরপ্রধান, যার নেতৃত্বে পৌরসভা 1 ইঞ্চি উন্নতি করছেন না, তিনি হচ্ছেন আমাদের পৌরপ্রধান। আপনারা জানেন যে জলপাইগুড়ি পৌরসভা নির্বাচনের আগে পৌরপতি যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন একটাও রক্ষা করতে পারেননি। জলপাইগুড়ি আজকে একটা সিন্ডিকেটে পরিণত হয়েছে, জলপাইগুড়ি আজকে প্রমোটারের জলপাইগুড়িতে পরিণত হয়েছে। আজকে জলপাইগুড়ির চেয়ারম্যান আমার চেয়ারম্যান না, আপনার চেয়ারম্যান না, উনি প্রমোটারের চেয়ারম্যান, উনি ঠিকাদারের চেয়ারম্যান, উনি জমি মাফিয়াদের চেয়ারম্যান। এই চেয়ারম্যানকে যদি আমরা না সরাতে পারি তাহলে পারে আগামী দিনে জলপাইগুড়ি যেভাবে অন্ধকারে ডুবে যাচ্ছে আরও বেশি অন্ধকারে ডুবে যাবে। মাথায় রাখবেন, এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, এটি একজন প্রশাসকের বিরুদ্ধে যাকে জলপাইগুড়ির মানুষ অনেক আদর করে অনেক ভালোবাসা দিয়ে পৌরপ্রধানের আসনে বসিয়েছিল, তিনি আজকে আমাদের আর পৌরপ্রধান নেই, তিনি সিন্ডিকেটের কবলে পড়ে প্রমোটারের পৌরপ্রধানে পরিণত হয়েছেন, আজকে কন্ট্রাক্টরের পৌরপ্রধানে পরিণত হয়েছেন। তাই তার হাত থেকে জলপাইগুড়িকে রক্ষা করাবার জন্য এবং তিনি যেভাবে জলপাইগুড়ি 24 নম্বর ওয়ার্ডের উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছেন তার বিরুদ্ধে এই অবস্থান আজকে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত চলবে, অর্থাৎ 24 থেকে 28 তারিখ পর্যন্ত চলবে। আগামীতেও আপনাদের সঙ্গে দেখা হবে এবং সেখানে মিউনিসিপ্যালিটি সংক্রান্ত অনেক আরও তথ্য রয়েছে, সেগুলো আস্তে আস্তে শেয়ার করব। শনিবার সন্ধ্যায় নিজের বাড়িতে আগুন লাগিয়ে পালিয়ে গেল বাড়ির ছোট ছেলে, এমনটাই অভিযোগ করলেন ছেলেটির মা। জানা গিয়েছে, শিলিগুড়ি 24 নম্বর ওয়ার্ডের মার্কেট কমপ্লেক্সের পাশে একটি বাড়িতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। শনিবার সন্ধ্যায় বাড়ির উনানে আগুন লাগিয়ে দেয়, পাশাপাশি তার নিজের ঘরেও আগুন লাগিয়ে পালিয়ে যায় বাড়ির ছোট ছেলে। ঘটনায় জ্বলে পুড়ে ছাই হয়ে যায় ঘরে থাকা কিছু অংশ। আগুন দেখতে পেয়ে ছুটে আসে পাড়া প্রতিবেশীরা, তারা এসে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা চালায়। এরপর খবর দেওয়া হয় দমকল ও ভক্তিনগর থানার পুলিশকে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছয়, কিন্তু তার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, কয়েক বছর আগেও বাড়িতে নিজেই আগুন লাগিয়ে পালিয়ে যায় বাড়ির ছোট ছেলে। নেশা করে এসে প্রতিনিয়ত মা বাবার ওপর অত্যাচার করত, পাশাপাশি দাদা বৌদিকেও প্রাণে মারার হুমকি দিত। কিছুদিন আগে ঘরের দরজা বন্ধ করে মাকে বেধড়ক মারধর করে সেই ছোট ছেলে। মা লক্ষ্মী বিশ্বাস জানান, আমার 2 ছেলে, কিন্তু আমার ছোট ছেলে বড় ছেলেকে দেখে হিংসে করে এর আগেও অনেক দুর্ঘটনা ঘটিয়েছে। তাই বড় ছেলে ঘর ছেড়ে চলে যায়, তবুও থেমে থাকেনি ছোট ছেলে। প্রতিনিয়ত আমাদের ওপর অত্যাচার করত, বাড়িতে বিশাল বড় বড় দা নিয়ে আসে আর তা দিয়ে আমাদের প্রাণে মারার হুমকি দিত। আমি মা হয়ে আমার ছোট ছেলের শাস্তি চাচ্ছি। আমি এর আগেও ছোট ছেলের নামে থানায় লিখিত অভিযোগ করেছিলাম, আজকে আবার করব, যাতে তার কঠোর শাস্তি হয়। ছোট ছেলে চুল ধরছে, চুল ধরে তারপরে আমাকে বলছে যে মানে একটা নোংরা ভাষা গালি দিছে। তা আমি ওখান থেকে হাফসায় আসছি কাজের থেকে, আসছে তারপরে ঘরে ঢুকে কি করলো, গ্রিলে পুরো তালা লাগাই দিল। তালা লাগাই দিয়ে তারপরে আমাকে কি করলো,
চুল ধরে ঘরের মধ্যে নিয়ে গেল, ওখানে বারান্দা, এইখানে গলার মধ্যে ধরে, এই যে গলা, এই যে আমার গলা, আমি ওষুধ খাচ্ছি গেল। তখন আমি ওই গলায় যখন আমাকে 2 হাত দিয়ে চিপিয়ে দিছে, সাথে সাথে আমি পায়খানা করে দিচ্ছি, প্লাস আমার ঘরেও পায়খানা আছে, আমি কিচ্ছু পরিষ্কার করি নাই। এরকম কেন করছে? হ্যাঁ, হিংসা করতেছে, হয় বড় ছেলের সাথে হিংসা, কথা প্রতি কত বছর বয়স? হ্যাঁ, কত হবে? 21 বছর হবে না? হ্যাঁ। আর আমার বড় ওর আমার হলো একটা রাত, তুই ওরা বাড়িতে থাকে না কেন, ওদেরকে নিয়ে অশান্তি করবি? আজকে তোর জন্য ওরা বাড়ি ছাড়া হয়েছে। আজকে কখন ওই আগুন লাগানোর চেষ্টা? আগুন লাগানো তো আমি দেখি না, আমি কাজে গেছি। আচ্ছা, কবে আসলেন তখন? এই যে এক্ষুনি আসলাম সন্ধ্যাবেলা। দেখলেন বাড়িতে আগুন লাগানো? না, তখন আগুন থামে গেছে, মানে জল টল ঢালছে সবাই মিলে। আশেপাশে লোকজন? আশেপাশে লোক, আমার শাশুড়ি আছে ওইখানে, ওই ঘরে কাকি শাশুড়ি আছে, ওরা করছে, থামাইছে। তখন ছেলেটা কোথায় ছিল? ও পালাই গেছে। নাই বাড়ি? না। কোথায় আগুন লাগাইছিল? আগুন ধরাই দিয়ে চলে গেছে। এখানে আগুন লাগিয়েছিল না ওই গ্যাস সিলিন্ডারে? গ্যাস সিলিন্ডার দুইটাই অন করছে, অন করে ও আগুন ধরাই দিছে। সাইকেল চোরকে পাকড়াও করলো এলাকার দোকানদারেরা। সোমবার 7 সকালে এক সাইকেল চোরকে পাকড়াও করলো এলাকার বাসিন্দারা ও স্থানীয় কদমতলার দোকানদারেরা। ঘটনাটি ঘটেছে কদমতলা হনুমান মন্দির সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, এদিন মন্দিরে এক ভক্ত প্রণাম করতে গিয়েছিল। এসে দেখেন সাইকেলটি রাস্তার একজন নিয়ে চলে যাচ্ছে। এরপর সেই লোকটিকে ধরে ফেলে এলাকার বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে চোরকে থানায় নিয়ে যায়। এই ঘটনার পর এলাকায় চুরির আতঙ্ক ছড়িয়ে পড়ে, যদিও এর আগেও ওই জায়গা থেকে বারবার সাইকেল চুরির ঘটনা ঘটেছিল। আজ সাইকেল চোরকে ধরতে পেরে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকার মানুষেরা। কি বলো, চিনাশোনা একদম সাইকেল চুরি করতে এসে ধরা পড়তে, আর পুলিশের হাতে দেওয়া হলো। আপনার চেনাশোনা? আর ওই সাইকেলের দোকানে কাজ করে, আমরা সাইকেল ঠিক করি। মন্দিরে এখান থেকে অনেক সাইকেল চুরি হয়েছে, আমারও শুদ্ধা সাইকেল চুরি হয়েছে, নতুন সাইকেল। আজকে ধরা পড়লো? পাই না, আজকে ধরা পড়লো। আমার নতুন সাইকেল চুরি হয়েছে, ব্যাগ শুদ্ধা আমার। হ্যাঁ, 2টা সাইকেল এনতে গেছে, এই আজকে ধরা পড়লো। পূজা দিতে এসে সাইকেল মেরে দিচ্ছে। এই সকালবেলা এক ভক্ত ছিল, মন্দিরে আসছিল, মন্দিরে নমস্কার করতেছে, সাইকেলটা থুয়ে একটা লোক আসলো, আইসে মন্দিরে নমস্কার করে ওর সাইকেল নিয়ে ভাগতেছিল। তখন সবাই মিলে ওই সাইকেল চোরকে ধরা হলো। ধরা হয়ে বয়স কত, বাড়ি কোথায় বলছে তো মাসকালা বাড়ি, আর শিল্প সমিতি ওরা বলে সাইকেলের দোকানে বলে কাজ করছে। কি করলেন এখন আপনারা? এখন আমরা ধরে ওই যে থানায় ফোন করে এখন অফিসারদের হাতে উঠাই দিলাম। এর আগেও কি চুরি হয়েছে? হ্যাঁ, এর আগে প্রচুর চুরি হয়েছে, আমারও সাইকেল চুরি হয়েছে মোড়ের থেকে। আজকে ধরলেন? আজকে ধরলেন। কি নাম আপনার? আমার নাম বুদ্ধদেব ঝা। বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ কর্মসূচি পালন করলো জলপাইগুড়ির অন্যতম নাট্য সংস্থা কলাকুশলী। এদিন জলপাইগুড়ি সন্ন্যাসী হাট এলাকায় এই কর্মসূচি করা হয়। এদিন সকাল 11টা থেকে চক্ষু পরীক্ষা শিবির শুরু হয়। চক্ষু পরীক্ষা শেষে যাদের চশমার প্রয়োজন তাদের হাতে চশমাও তুলে দেওয়া হয়। এ বিষয়ে উদ্যোক্তারা জানান, আমাদের নাট্য সংস্থার 50 বছর পূর্তি উপলক্ষে আমরা নানান অনুষ্ঠান করছি। তার অবিচ্ছিন্ন অঙ্গ হিসেবে আজ আমরা এই চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ কর্মসূচি পালন করলাম। এদিন এই চক্ষু পরীক্ষা শিবির থেকে প্রচুর মানুষ উপকৃত হন। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার হলো বিপুল পরিমাণ গাছের গুড়ি ও লক্ষাধিক টাকার কাঠ। সোমবার সকালে গোপন সূত্রে খবরের ভিত্তিতে জলপাইগুড়ি বন বিভাগের মোড়াঘাট রেঞ্জের খট্টিমারি ও তোতাপাড়া বিট অফিসের কর্মীরা বানারহাট ব্লকের হলদিবাড়ি চা বাগানের মসজিদ লাইন এলাকায় তল্লাশি চালিয়ে অভিযান চালান। অভিযানে বনকর্মীদের সাথে রাজ্য পুলিশের 10 নম্বর ব্যাটালিয়নের পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন। অভিযান চালিয়ে 4টি শাল কাঠের গুড়ি এবং 50 সিএফটি চোরাই করা কাঠ উদ্ধার করা হয়েছে। ঘটনায় কেউ গ্রেপ্তার না হলেও বন দপ্তর কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং দ্রুত অপরাধীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বন দপ্তর। কেন্দ্রীয় সরকারের স্মার্ট মিটার বসানোর স্কিম রাজ্য সরকার জোর করে লাগু করার চেষ্টা করছে। এর ফলে বিদ্যুৎ গ্রাহকদের বিদ্যুতের বিল কয়েক গুণ বৃদ্ধি পাবে বলে অভিযোগ। সোমবার এর প্রতিবাদে শহর সংলগ্ন গোশালা মোড় এলাকার দেবী চৌধুরানী মন্দির প্রাঙ্গণে সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির পক্ষ থেকে একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভা থেকে গ্রাহকদের স্বার্থে একাধিক দাবি তোলা হয়।
মূলত এদিন গ্রাহকদের সুবিধার্থে স্মার্ট মিটার বসানোর প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার ডাক দেওয়া হয়। এছাড়াও বিদ্যুৎ গ্রাহকদের বিভিন্ন সমস্যা, সংগঠন ও বিবিধ বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি সুব্রত বিশ্বাস। তিনি বলেন যে মিটারগুলো এখন গ্রাহকদের বাড়িতে রয়েছে, সেগুলো তো খারাপ হয়নি, তাহলে কি উদ্দেশ্যে সেগুলো পাল্টে দেওয়া হচ্ছে? 2022 সালের বিদ্যুৎ বিল যদি আইনে পরিণত হয় তাহলে সকলের বিদ্যুৎ বিল নাকি সমান হয়ে যাবে। ডোমেস্টিক কমার্শিয়াল বিল এক হতে পারে। এর প্রতিবাদে এদিন আন্দোলনের রূপরেখা তৈরি করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঘটনাটা হচ্ছে সারা পশ্চিমবাংলায় কেন্দ্রীয় সরকারের যে রিভ্যাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম, নট এ ল, সেই স্কিম অনুযায়ী পশ্চিমবাংলা সরকার সমস্ত গ্রাহকের স্মার্ট মিটার লাগানো শুরু করেছে। এই স্মার্ট মিটার ভারতবর্ষের বেশ কিছু রাজ্যে বসেছে এবং সেখানে গ্রাহকদের বিল 5 গুণ, 10 গুণ, 15 গুণ পর্যন্ত বেশি আসছে এবং এই স্মার্ট মিটারের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে প্রতিবাদ হচ্ছে। আর সেখানে পশ্চিমবাংলা সরকার কেন্দ্রীয় সরকারের এই স্কিম অনুযায়ী এখানে জোর করে পুলিশকে দিয়ে নোটিশ করে লাইন কাটার হুমকি দিয়ে স্মার্ট মিটার বসানো শুরু করেছে। এইটার আমরা তীব্র প্রতিবাদ করছি। এই স্মার্ট মিটার কেন আইনে 2003 বিদ্যুৎ আইনে পরিষ্কার বলা আছে যে থ্রু কারেক্ট মিটার কোম্পানি গ্রাহকদের বিদ্যুৎ দেবে। আবার গ্রাহকরাও তাদের অধিকার যে তারা বিদ্যুৎটা নিচ্ছে থ্রু কারেক্ট মিটার কিনা। তো কোম্পানি যে মিটারটা বসিয়ে এতদিন বিদ্যুৎ সরবরাহ করছে, কোম্পানি কি বলছে যে এটা খারাপ মিটার? সেটা তো বলছে না। তাহলে থ্রু ভালো মিটারে তুমি বিদ্যুৎ দিচ্ছ, তাকে চেঞ্জ করার তোমার কি নেসেসিটি দাঁড়ালো? দ্বিতীয় হলো গ্রাহকরা বলছে মিটারটা ভালো না, কারণ এই মিটারটা পরিচালিত হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা যা কিছু ডিভাইস পরিচালনা হয়, যে কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভালো করে বুদ্ধি করে চাইলে তাকে হ্যাক করতে পারে এবং হ্যাক করে তার প্রোগ্রামিং চেঞ্জ করে দিতে পারে। তাহলে এই স্মার্ট মিটারের প্রোগ্রামিং চেঞ্জ করা যদি কোম্পানি তার লোককে দিয়ে করায় এবং করিয়ে তার পালস বাড়িয়ে দেয়, কি ইউনিটের কনজামশনটা পরিমাণ বাড়িয়ে দেয়, তাহলে গ্রাহকরা কিছু বুঝবে না। তাদের কাছে মোবাইলে শুধু আসবে এত টাকা দাও, এত টাকার বিল হয়েছে, এতদিনে তুমি আবার পড়ো। তাহলে গ্রাহকদেরকে অন্ধকারে রেখে গ্রাহকদের টাকা লুট করা হবে, এইটা গ্রাহকরা ফিল করছে, এজন্য বলছে আমরা বসাতে দেবো না। তাহলে সরকার কেন একটা ইনকারেক্ট মিটারকে, আইনকে ভেঙে, বিদ্যুৎ আইন 2003 ইনকারেক্ট মিটারকে বসাতে চাইছে? এটার একটা জোরদার প্রতিবাদ সারা পশ্চিমবাংলা ধরে হওয়া দরকার। এইটা আমরা অ্যাবেকার থেকে অর্গানাইজ করছি। দ্বিতীয়ত যেটা কেন্দ্রীয় সরকারের যে বিদ্যুৎ বিল 2022, এই বিদ্যুৎ বিল 2022-এ তারা বলেছে যে যদি এটা আইনে পরিণত হয় তাহলে সকলের বিদ্যুতের দাম সমান হয়ে যাবে। মানে ধরুন ডোমেস্টিকে আছে, স্ল্যাব আছে, কমার্শিয়াল আছে, ইন্ডাস্ট্রিয়াল আছে, বড় বড় হাই টেনশন লাইনের তাদের ইন্ডাস্ট্রি, বিগ ইন্ডাস্ট্রি তাদের আছে। পার্থক্য রয়েছে তো। একটা ডোমেস্টিক কনজিউমার 100 ইউনিট পর্যন্ত পড়ালে তার 5 টাকা করে ইউনিট, হয়ারাজ একদম হাই টেনশন লাইনের ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার তার ইউনিট কত? 15 টাকা, 18 টাকা, একদম ফার্স্ট স্ল্যাবে। এটা যদি সব সমান হয়ে যায় তাহলে কি দাঁড়াবে? তাহলে যারা ক্ষুদ্র গরিব মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ, ক্ষুদ্র চাষি, ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের সর্বনাশ হবে। এইটা বিরোধিতা করছি আমরা। আর পশ্চিমবাংলা সরকার অলরেডি এটা শুরু করে দিয়েছে স্লো প্রসেস। এবারকার বিদ্যুৎ ট্যারিফে এরা গ্রামীণ মানে ডোমেস্টিক কনজিউমারদের 18 পয়সা করে দাম বাড়িয়ে দিয়েছে। আবার গ্রামীণ কমার্শিয়াল ক্যাটাগরিটাই উঠিয়ে দিয়েছে, দিয়ে মার্চ করে দিয়েছে একটাই মাত্র কমার্শিয়াল ক্যাটাগরি। তার মানে আস্তে আস্তে উঠিয়ে দিতে চাইছে, আস্তে আস্তে উঠিয়ে দিয়ে সমান করে দিতে চাইছে। আজকে কি হলো? আজকে এইটা নিয়ে আমরা জলপাইগুড়ির যারা এখানকার প্রতিনিধি তাদেরকে নিয়ে বসে এখানে কি করে এই মুভমেন্টটা গড়ে তোলা যায়, প্রতিরোধটা, তাই নিয়ে আলোচনা হচ্ছে, সিদ্ধান্ত হবে। হলে এটা প্রতিরোধ তৈরি করার জন্য প্রতিরোধ কমিটি যাতে হয় এলাকায় এলাকায়, এটারই কথা হবে আর কি। জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র পরিষদকে অনলাইনে প্রথম বর্ষে ভর্তির যে প্রক্রিয়া চলছে তাতে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে দেখা গেল।
আজ থেকে শুরু হওয়া অনলাইন ফ্রি ক্যাফে ও হেল্প ডেস্ক আগামী 7 জুলাই পর্যন্ত খোলা থাকবে বলে তৃণমূল ছাত্র পরিষদ সূত্রে খবর। এদিন জলপাইগুড়ি স্টেশন রোডে যুব তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি আগামীকাল থেকে আসাম মোড়ে তৃণমূল পার্টি অফিস, বাহাদুর গ্রাম পঞ্চায়েতে টুটাপাকড়ি হাই স্কুল এলাকা ও ঘুঘুডাঙ্গায় পরিষেবা মিলবে। তৃণমূল ছাত্র পরিষদের শহর ব্লক কনভেনার শুভজিৎ দত্ত বলেন, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের এই বছর 2024-এ যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে নতুন পোর্টালে, যেটা সেন্ট্রালাইজ হচ্ছে এই বছর, সেই ক্ষেত্রে 24 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপের ডেট দেওয়া হয়েছে। তো আজকে আমরা জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা আমাদের যে স্টেশন বাজার রোড আছে ওখানে জেলা পার্টি অফিসের ওখানে আমরা আজকে ফর্ম ফিল আপ করছি। যারা যে সমস্ত ছাত্রছাত্রীদের যাদের ক্যাফে টাকার প্রবলেম হয় বা অন্য কোনো সমস্যা আছে, যাদের ফিনান্সিয়াল প্রবলেম হয়, তাদের সুবিধার্থে আমরা এখানে ক্যাম্প করছি আজকে। এটা চলবে 30 তারিখ অবধি চলার কথা, ঠিক আছে। 7 তারিখ অবধি ফর্ম ফিল আপের ডেট আছে। প্রতিদিন কতজন করে ছাত্রছাত্রী? আজকে তো ফার্স্ট ডে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। আজকে প্রথমের দিকে পোর্টালে একটু প্রবলেম ছিল, তো এখনো পর্যন্ত প্রায় 30 থেকে 40 জন এসেছিল এখানে ফর্ম ফিল আপ করতে। এখনও ফর্ম ফিল আপ হচ্ছে। এটা হচ্ছে আমাদের জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। কোন জায়গা থেকে পরিষেবা পাওয়া যাবে বা মিলছে? ফিনান্সিয়ালি প্রবলেমের জন্য না, বলছিলাম এই যে তোমরা যে পরিষেবাটা দিচ্ছ এটা কোন জায়গা থেকে? এটা আমরা দিচ্ছি হচ্ছে আমাদের টাউন বেকার আমাদের যে জলপাইগুড়ি টাউন ব্লক আছে সেখান থেকে। আমার নাম হচ্ছে শুভজিৎ দত্ত, আমি টাউন ব্লকের কনভেনার তৃণমূল ছাত্র পরিষদে। কলেজের ফর্ম ফিল আপ করতে গিয়ে বিভিন্ন টেকনিক্যাল সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে জলপাইগুড়ি এসএফআই সদর অঞ্চল কমিটি 1-এর অভিযোগ। উল্লেখ্য, সোমবার থেকেই রাজ্যের বিভিন্ন কলেজের প্রথম বর্ষের অনলাইন ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। জলপাইগুড়ি এবিপিটিএ ভবনে এসএফআই এর সদর আঞ্চলিক কমিটি 1-এর উদ্যোগে শুরু হয়েছে বিনামূল্যে অনলাইন ফর্ম ফিল আপ করার কাজ। কিন্তু এই কাজ করতে বিভিন্ন প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ। কমিটির সম্পাদক সুব্রত ভৌমিক বলেন, আমরা পড়ুয়াদের সুবিধার্থে বিনামূল্যে অনলাইন প্রক্রিয়া শুরু করেছি, কিন্তু এই কাজ করতে গিয়ে অনেকটাই বেগ পেতে হচ্ছে। বিশেষ করে অনলাইন পোর্টালে ঠিকমতো ওটিপি আসছে না, এতে কাজে সমস্যা হচ্ছে। ছাত্রছাত্রীদের সুবিধার্থে রাজ্য সরকারের কাছে অনুরোধ করব অবিলম্বে পোর্টালটিকে ত্রুটিমুক্ত করার বলে তিনি জানান। প্রত্যেক বছরের মতন এবছরও এসএফআই সদর আঞ্চলিক কমিটি 1-এর উদ্যোগে সাধারণ ছাত্রছাত্রীদের সুবিধার্থে বিনামূল্যে ফর্ম ফিল আপ ক্যাম্প আমরা আয়োজিত করেছি। কোথায় হচ্ছে ক্যাম্প? কবে বুদ্ধি থেকে চলবে? ফর্ম ফিল আপটা হচ্ছে দীপ্তি হলের পাশে এবিপিটিএ ভবনে। আপনারা প্রত্যেকেই যে সকল ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যাতে আমরা জলপাইগুড়ি সদর আঞ্চলিক কমিটির 1-এর পক্ষ থেকে প্রত্যেকটি কলেজের একটি হেল্পলাইন নাম্বার চালু করি। আজকে যখন আমরা ফর্ম ফিল আপ ক্যাম্প শুরু করি তখন আমরা দেখতে পাচ্ছি এই পোর্টালটা সাধারণ ছাত্রছাত্রীদের সুবিধার্থে করা হয়েছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পোর্টালে বিভিন্ন সময়ে টেকনিক্যাল ফল্ট হচ্ছে, যেমন ওটিপি আসছে না। সাধারণ ছাত্রছাত্রীরা এটার জন্য অসুবিধাতে ভোগ করছে। কি চাইছেন এই সমাধানটা? সমাধান চাচ্ছি রাজ্য সরকারকে বলবো, রাজ্য সরকারকে আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের তরফ থেকে আমরা সব এসএফআই কর্মী হিসেবে আমরা বলতে চাই আমাদের এই পোর্টালটাকে যত ফটাফট এটাকে ঠিক করা। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। তিস্তায় বাঁধ নির্মাণ বা বসবাসের বিকল্প ব্যবস্থা গড়ে তোলার দাবিতে
ব্লক অফিস ঘেরাও করলো টোটগাঁয়ের বাসিন্দারা। এলাকায় বাঁধ নির্মাণ অথবা বিকল্প স্থানে বসবাসের জন্য জমি প্রদান স্লোগান তুলে সোমবার মালবাজার ব্লক কার্যালয় ও ভূমি রাজস্ব দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালেন মালবাজার ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রত্যন্ত এলাকা টোটগাঁওয়ের বাসিন্দারা। এদিন টোটগাঁওয়ের বাসিন্দারা গাড়িতে করে মালবাজার বিডিও কার্যালয়ের সামনে এসে উপস্থিত হন। হাতে একদিকে প্ল্যাকার্ড ও রাজ্যের শাসক দল তৃণমূলের পতাকা নিয়ে বিডিও কার্যালয়ে পাশে থাকা ভূমি রাজস্ব দপ্তরে বিক্ষোভ দেখাতে থাকেন। এরপর বাসিন্দাদের একটি দল দুটি দপ্তরের আধিকারিকদের সাথে দেখা করে বসবাসের জন্য বিকল্প জমি বন্দোবস্ত করে দেওয়ার দাবি জানান। প্রসঙ্গত সম্প্রতি সিকিম পাহাড়ের ভারী বৃষ্টির কারণে তিস্তা নদীর জলস্তর বৃদ্ধি পায়, আর তাতে বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রত্যন্ত এই টোটগাঁও এলাকায় তিস্তার জল ঢুকে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় এলাকার কৃষি জমি থেকে শুরু করে বসতি এলাকা। প্রতি বছর বর্ষার সময় ওই এলাকাকে প্লাবিত করে তিস্তা নদী। ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে এলাকার বহু কৃষি জমি। এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পাকা বাঁধের, কিন্তু প্রশাসনিক তরফে এখনো পর্যন্ত সেই বাঁধ নির্মাণের কোনো বন্দোবস্ত করা হয়নি। প্রতি বছর বর্ষার সময় ভয়াবহ খরস্রোতা তিস্তার জলে ওই এলাকার জমি বাড়ি প্লাবিত হয়। বাঁধ নির্মাণকে কেন্দ্র করে ওই এলাকার বাসিন্দারা বিগত দিনে বহুবার আন্দোলনমুখীও হয়েছিলেন, কিন্তু বহু লড়াই আন্দোলনের পরও এলাকায় বাঁধ নির্মাণ অধরাই থেকে যায়। আর এবারে বসবাসের জন্য বিকল্প জমির দাবিতে এদিনের এই কর্মসূচি বলে দাবি স্থানীয়দের। কল্পনা প্রধান, কেশব ছেত্রী প্রমুখ একই সুরে জানালেন, তিস্তা নদী গ্রাসে এলাকার বহু জমি চলে গিয়েছে। আমরা চাই সরকারের তরফে বসবাসের জন্য বিকল্প জমির ব্যবস্থা গ্রহণ। অপরদিকে তৃণমূল কংগ্রেসের বাগরাকোট অঞ্চল সভাপতি রাজেশ ছেত্রী এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, টোটগাঁওবাসী রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সাথেই রয়েছে। সেই কারণে এলাকার বাসিন্দারা তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে বিডিও এবং ভূমি রাজস্ব দপ্তরে তাদের দাবি জানাতে এসেছিলেন। খরস্রোতা তিস্তার হাত থেকে টোটগাঁওকে বাঁচাতে বাঁধ নির্মাণ জরুরি, তবে ওই এলাকায় বাঁধ নির্মাণে খরচ প্রচুর। পাশাপাশি গ্রিন ট্রাইব্যুনাল সহ পরিবেশেরও বাধা রয়েছে। বিকল্প জমির বন্দোবস্ত করাও এলাকাবাসীদের জন্য ভালো হবে। তবে ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এলাকাবাসীদের তরফে তোলা দাবি ঊর্ধ্বতন মহলে পাঠানো হবে। देगा कि वहाँ बात कर देगा कि क्या कर देगा, इसलिए आए हम। आज आप लोग किया वीडियो का पास आया है, वीडियो बीएलआरओ के पास आया है? आगे तो आया था, घूर के किया। अभी तक भी बांध नहीं बना? क्या बना है बांध? अभी आप लोग बांध यानी तो जमीन का डिमांड कर रहा है। রাখছি সেটার জন্য আমাদের তিস্তা নদীর কাছে বাড়িগুলো আছে, তো তিস্তা বড় হয়ে বাড়িগুলো অনেক ক্ষতি করছে। আমরা ওখানে বসতে পারা যাচ্ছে না। আমরা আমাদেরকে এখন বিডিও এসডিও বেলারও আমরা সবার সঙ্গে যাব, গিয়ে আমরা মান করবো আমাদেরকে সেফ জায়গা লাগবে, না হলে ওখানে বাঁধ তরবারি হয়ে যাচ্ছে না। অনেক কষ্ট আছে, অনেক বছর থেকে আমরা ডিমান্ড করছি, কেউ শুনে না। আপনার নাম? আমার নাম কেশব ছেত্রী। কেশব ছেত্রী। সর্বপ্রথম তো এই যে লোকজন আসছেন টোটগাঁও থেকে, আমি নিয়ে আসি না। আমি ওখানকার কার্যকর্তাকে জিজ্ঞাসা করার পরে ওনারা বলতেছে কি আজকে আমরা ডিমান্ড একটা করার জন্য আসছি। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমিও যাব, যেহেতু এখানে কোনো কেওস না হোক, কোনো ঝামেলা না হোক, সেটার জন্য আমি ওনাদের হয়ে সাপোর্ট করার জন্য আসছি। দাবিটা সঠিকভাবে মানে পৌঁছায়। তো আমার কথাটা হচ্ছে দাদা, এখানে ওনাদের এখন ডিমান্ড, ওনার বাঁধের ডিমান্ড না, এখন ডিমান্ড হচ্ছে কেন ওনারা বুঝে গেছে কি বাঁধ বানাইতে গেলে পরে 15-20 কোটি টাকা খরচা করলেও ওইখানে বাঁধের নির্মাণ মানে প্রপার হবে না। যেহেতু যদি নিচে স্তরে বাঁধ বানানো গেলেও উপর থেকে বাঁধ না বানাইলে পরে জল উপর থেকে চলে আসবে। কেন ওইখানকার আপনি যাই দেখতে পারবেন গেলে পরে ওই জায়গার স্থিতি, মানে ওখানকার ভৌগোলিক এরকম সিস্টেম আছে কি তিস্তা মানে সব দিক থেকে এখন এলাকার লোকজন অন্য জায়গা চাইছেন যেখানে ওরা গিয়ে সঠিকভাবে বসবাস করতে ডিমান্ড করতেছে। আমাদেরকে মানে শিফট করা হোক এখান থেকে, আমরা এখানে থাকতে চাচ্ছি না। দিন রাত আমরা মানে ভয়ে থাকতেছি এখানে, তিস্তার ভয়ে। আমাদেরকে শিফট করা হোক, আমাদেরকে একটা জায়গা দেওয়া হোক, ওই জায়গার মধ্যে আমরা থাকতে চাই। আর উপজাও করে আমরা কৃষি করে আমরা এই জায়গা আমরা ইউজ করতে পারি, যদি তিস্তা না নিয়ে যায় এই জায়গাটাকে।
তাহলে আমরা অবজার্ভ করে খাবো, কিন্তু আমাদেরকে আপাতত ইমিডিয়েটলি আমাদেরকে থাকার জন্য আলাদা জায়গা। হ্যাঁ, সরকার আমাদেরই সরকার আছে, রাজ্য সরকার আমাদেরই, কিন্তু রাজ্য সরকার আমাদের হইলেও আমাদেরকে সঠিক জায়গা পৌঁছাইতে হবে। সঠিক জায়গা পৌঁছানোর জন্য আমি আসছি। বর্ষাকালীন সবজি হিসেবে ধুঁদুল চাষ করে লাভের মুখ দেখছেন জলপাইগুড়ি সদর ব্লকের সন্ন্যাসীপাড়া এলাকার চাষিরা। এলাকার এক কৃষক পরিতোষ মণ্ডল অন্যান্য সবজি চাষের পাশাপাশি যৌথভাগে 1 বিঘা জমিতে বর্ষাকালীন ধুঁদুল চাষ করছেন। বর্তমানে গাছের যে অবস্থা রয়েছে তাতে যথেষ্টই লাভবান হওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। তিনি বলেন, বাজারে এখন অন্যান্য সবজির আকাশ ছোঁয়া দাম থাকলেও একমাত্র এই সবজিরই একটু কম দাম রয়েছে। মাত্র 20 টাকা কেজি দরে পাইকারি বিক্রি হচ্ছে, তবে এর দাম খুব শীঘ্রই আরো বৃদ্ধি পাবে, অর্থাৎ 30 থেকে 35 টাকা বাজার দর হতে পারে। কারণ এই বর্ষার সময় অনেক সবজির গাছ মারা যায়, তখন কিছুটা হলেও সবজির ব্যাপক ঘাটতি থাকবে। তখন অন্যান্য সবজির ঘাটতি হিসেবে ধুঁদুলের চাহিদা ব্যাপক থাকবে বলে তিনি জানান। মূলত জৈব পদ্ধতিতে এই চাষ তিনি করছেন। হ্যাঁ, এটা বর্ষাকালীন ফসল। এটা প্রমাণ হয়েছে মোটামুটি 1 মাস হয়ে যায়। এটা 15 থেকে 20 টাকা কেজি। এটা যদি বর্ষা ঠিক মতো থাকে তাহলে আমরা বেশি দিন পাবো না, যদি মাঝে মাঝে বর্ষা হয় তো 3 মাস আর কি যায়। এটা লাভবান, আর্থিক লাভবান থেকে সর্বাধিক দিয়ে লাভবান, কারণ তখন কোনো ফসল থাকবে না। এবার প্রচুর পরিমাণে আলুর দাম আছে, বিভিন্ন কৃষক সবজির এবার দাম আছে। এবং এটা জাঙ্গির ফসল, এটা একটু কষ্ট হয়েছে আমাদের 1 বিঘা জায়গা। এটা আমার সন্ন্যাসীপাড়া ফার্মার্স ক্লাব থেকে যৌথ আমি আর আমার ভাই মিলে করেছি এটা। তাতে এটা আমার লাভবান হবে, কারণ বর্ষা এটা কোনো ফসল থাকবে না। এটা আমাদের এই বর্ষা দীর্ঘ 3 মাস থাকবে, দুর্গা পর্যন্ত। এই বর্ষার উপরে এটা আমরা টাল দিয়েছি, বিশেষ করে খুঁটি দিয়ে, চারপাশে খুঁটি দিয়ে এবং প্লাস্টিক দিয়ে। এটা শেষ হওয়ার সাথে আমরা লাউ কেটে দেবো। এটা লাউ এই ফসল করবো, লাউয়ের পরে আবার দেখা গেলো আরেকটা ফসল করবো। এটা আমরা ভাঙবো না সহজে। জলপাইগুড়ি সদর ব্লকের যত কীটনাশক আমাদের আমরা যেটা ফ্রিতে পাই সন্ন্যাসীপাড়া ফার্মার্স ক্লাবে দেয়, সেটা বিশেষ করে নিম তেল, আপনার হার্বিসাইড, সেটা হার্বিসাইড তো দেওয়াই আছে, ফাঙ্গিসাইড, কীটনাশক সমস্ত আমরা সদর ব্লক থেকে কৃষি দপ্তর থেকে পেয়ে আমরা। না, কীটনাশক শীতের থেকে একটু কম, এখন একটু ফাঙ্গিসাইডটা আমাদের একটু বেশি লাগে, যেহেতু বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার পরে আমাদের ফাঙ্গিসাইডটা লাগবে, তুলনামূলকভাবে একটু কমই লাগে। এটা টোটালটাই জরুরি। হাইব্রিড জাতীয় এটা গেরা বলে সাধারণত, সেই গেরা এটা আমরা চাষ করি। আসন্ন রথযাত্রা উপলক্ষে জলপাইগুড়ির বিশাল সুদৃশ্য রথ সেজে উঠেছে। জলপাইগুড়ির সবচেয়ে বড় আকৃতির রথ শ্রী শ্রী গৌরীয় মঠে রয়েছে বিগত 20 বছর থেকে। এই রথ জলপাইগুড়ির বাসিন্দাদের আকর্ষণ করে। রথ দর্শন করতে সুদূর আমেরিকা সহ বিভিন্ন দেশের মানুষেরা এসেছেন। আগামী 7ই জুলাই রথযাত্রা অনুষ্ঠিত হবে, আর তারই জন্য এখন জোর কদমে রথের সৌন্দর্যায়নের কাজ চলছে। গৌরীয় মঠ কর্তৃপক্ষের আশায় এবছর ভক্তদের সমাগম প্রচুর পরিমাণে হবে। যদিও প্রতি বছর জলপাইগুড়ি শ্রী শ্রী গৌরীয় মঠে কয়েক হাজার ভক্তের সমাগম হয়, এবারও সেটাই আশা করা যাচ্ছে। আর তারই জন্য এখন জোর কদমে রথ প্রস্তুতির কাজ চলছে। এই বিষয়ে এক ভক্ত রথের পুরনো ইতিহাস আনার প্রসঙ্গে বলেন, কয়েক দশক ধরে রথ জলপাইগুড়ির গৌরীয় মঠে রয়েছে, আর অনেক ভক্তের সমাগম হয় এখানে। গৌরীয় মঠ কর্তৃপক্ষের দাবি, এবছর অনেক ভক্তের সমাগম এখানে হবে, সাথে চলবে উৎসব। হ্যাঁ, গত দিবস 22শে জুন শনিবার জগন্নাথ দেবের স্নানযাত্রা থেকে শুরু করে জগন্নাথ দেবের রথযাত্রার প্রস্তুতি শুরু হয়েছে। সেই জগন্নাথ গৌরীয় মঠ ওল্ড পুলিশ লাইন জলপাইগুড়ি থেকে আগামী 6ই জুলাই শনিবার গুন্ডিচা মন্দির মার্জন জগন্নাথ গৌরীয় মঠ থেকে সংকীর্তন যোগে গিয়ে যোগমায়া কালীবাড়ি, যেখানে গুন্ডিচা মন্দির জগন্নাথ দেব 7 দিন অবস্থান করেন, সেইখানে গুন্ডিচা মন্দির মার্জিত হবে। এবং 7ই জুলাই রবিবার জগন্নাথ গৌরীয় মঠ থেকে রথযাত্রায় জগন্নাথ দেব রথে অবস্থান করবেন এবং গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রওনা হবেন। কত ভক্ত আশা করছেন এবছর? ভক্ত তো আশা করছি সম্পূর্ণ জলপাইগুড়ির বাসী সকলেই এই অনুষ্ঠানে আগমন করবেন। প্রতি বছরই বহু ভক্তের সমাগম হয়, অগন্তিক ভক্ত, যেখানে গণনা করা যায় না। এবারেও সেই আশাই আমরা করছি। আর আগামী 15ই জুলাই জগন্নাথ দেবের পুনর্যাত্রা, যেদিন জগন্নাথ দেব উল্টো রথ আমরা দেশি ভাষায় যাকে বলি, পুনর্যাত্রা হয়ে
গন্ডিচা মন্দির থেকে জলপাইগুড়ি জগন্নাথ গৌরী মঠে জগন্নাথ দেব আগমন করবেন। নামটা আমার নাম পুণ্ডরিক দাস, বর্তমান জলপাইগুড়ি গৌরীয় মঠের মঠাধ্যক্ষ। চলছে, আপনারা প্রতি বছর আসেন, আপনি এত বয়স হয়ে গেছে, তো কি দেখছেন? এই রথ প্রচলন হয়েছিল আজ থেকে 20 বছর আগে, প্রায় 20 বছর আগে। এই রথ জলপাইগুড়ির সবচেয়ে বড় রথ। এই রথ দেখতে জলপাইগুড়ি কেন, জলপাইগুড়ির বাইরের থেকে অনেক লোক আসে। 2022 সালে আমেরিকা থেকে এসেছিলেন আমেরিকা ফোর্ট এভিনিউ, নিউ ইয়র্ক শহরে ফোর্ট এভিনিউ থেকে এসেছিলেন নন্দন দাস। তিনি এই রথের সামনে অনেক করেছেন, তিনি বিভিন্ন জায়গায় যা বলেছেন এই রথটা খুব ভালো রথ হয়। আর বীরভূম জেলা থেকে এসেছিলেন কৃষ্ণ দাস, তিনি এই রথের সামনে নৃত্য করতেন, নৃত্য করতে করতে না বিবশ হয়ে পড়তেন। এখন কি দেখছেন এই রথের কাজ নিয়ে কি দেখছেন প্রস্তুতি? হ্যাঁ, রথ তো প্রস্তুতি খুবই ভালো হচ্ছে, জলপাইগুড়িতে নাম করা এই রথ এটা। এখনো আমের বাজারে আগুন, তাই পিছিয়ে যাচ্ছেন ক্রেতারা। আমের বাজারে অনেক আম এসেছিল, আবার চলেও গিয়েছে, তবে বাজার এখনো আগুন। এখনো হিমসাগর, ল্যাংড়া, গোলাপখাস সহ আরো অন্যান্য জেলার আম শহরে আসলেও বর্তমানে আমের বাজারে আমের দাম তেমন ভাবে কমেনি। ফলে এখন কেজি প্রতি আম 70 থেকে 80 টাকা দরেই পাওয়া যাচ্ছে। তবে আম ব্যবসায়ীদের বক্তব্য, এবছর মালদা সহ অন্যান্য জেলার আমের ফলন অনেকটাই কম হওয়ার জন্য আমের দাম বেশি রয়েছে। তবে এখন আমের সিজন শেষের মুখে, তাই আমের দাম কমবে না, বরং বাড়বে। ফলে আম ভক্তরা এখন আমের দিকেই চেয়ে আছে কখন কম দামে তাদের আম মিলবে। যদিও বাজারে এখন 2 কেজি আম 150 টাকা দরে বিক্রি হচ্ছে, যা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বেশি। তবে হিমসাগর বা অন্যান্য আম বাজারে 110 টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে। কত করে নিচ্ছেন? 75 টাকা করে দিলে। কি আম এটা? ল্যাংড়া। এর আগে কতটা দাম ছিল আর এখন সহজ হয়েছে? হ্যাঁ, সহজ, অনেকটাই সহজ। বেশি করে কিনছেন? বেশি করেই কিনছেন। আমের দাম তো এখন শেষের দিকে, আপনার আমের দামটা যেমন আস্তে আস্তে আপনার বাড়বে, আবার বাড়ছে। কত করে কোন আম বিক্রি হচ্ছে? না, এবার তো আপনার মালদার আম সেরকম ভালো মতন হয় না, খরার জন্য নষ্ট হয়ে গেছে। তারপর কিছুদিন আগে একটা ঝড় হয়ে গেল, ঝড়ের জন্য কিছু মানে আম পাইকারি কিছু আম কাঁচা আম ফেলে ফেলছিল, যার জন্য একটু ক্রাইসিস দেখা দিল মার্কেটে। তাহলে এই সময় তো দর কি রয়েছে এখন? হ্যাঁ, আমের দাম কি রয়েছে? আম এখন ল্যাংড়া হিমসাগর 80 টাকা বিক্রি হচ্ছে আপনার, আর লক্ষণভোগ যেটা বিক্রি হতো আপনার 2.5 কেজি 100 টাকা, সেটা এখন 2 কেজি 100 টাকা বিক্রি হচ্ছে। আস্তে এই দামটা কি বাড়বে? দামটা মোটামুটি একটু আস্তে আস্তে বাড়বে, একবারে তো বাড়বে না আপনার, আস্তে আস্তে বাড়বে। কারণ শেষের দিকে তো গাছ তো শেষ হয়ে যাচ্ছে না, বাগান শেষ হয়ে যাচ্ছে। আম এখন আপনার যেটা ইউপির আম আছে, ইউপি বেনারসের ল্যাংড়া আছে, ওটা আপনার 100 টাকা কিলো আছে। আর মনে করেন যেটা মালদার ল্যাংড়া আছে, ওটা 80 টাকা 70 টাকা এই রেঞ্জ আছে। কৃষ্ণনগরে যদি হিমসাগর নেয়, এখন তো শেষের দিকে লাস্ট টাইমে কৃষ্ণনগরে আম বিক্রি হচ্ছে হিমসাগরটা 120 টাকা, আর মালদারটা যদি নেওয়া হয় তাহলে 80 টাকা থেকে 100 টাকা। তার কারণে অ্যাকচুয়ালি এবছর আমের ফলনটা কম আছে, বৃষ্টির জন্য ফলন হতে পারেনি এবছর আমের, ওই জন্য দামটাও বেশি আছে, আমের চাহিদাও বেশি আছে, কিন্তু ওই হিসাবে মার্কেটে আমটা অ্যাভেলেবেল। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ক্লাস 12 এর পর আপনি কি আপনার ক্যারিয়ার অপশন সম্পর্কে অনিশ্চিত? কলেজে ভর্তির বিষয়ে বিভ্রান্ত? আমরা ভারতবর্ষ এবং তার বাইরের কলেজগুলিতে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট দিয়ে থাকি, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন জলপাইগুড়ির একমাত্র ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টার ড্রিমস এডটেকের সাথে। আমাদের অভিজ্ঞ কাউন্সিলররা নিশ্চিত করবেন আপনি যেন সঠিক সময়ে সঠিক স্ট্রিম এবং সঠিক কলেজটি বেছে নিতে পারেন। আমাদের অন্যান্য পরিষেবাগুলি হলো ক্যারিয়ার কাউন্সেলিং, প্যারেন্টিং কাউন্সেলিং ও ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং। তাই আপনার সফলতার পথকে সুগম করে তুলুন আমাদের হাত ধরে। ফের একবার চেল নদীর জলস্রোতে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির। গতকালের পর এদিন পরপর দুদিনে দুজনের একইভাবে চেল নদীর জলস্রোতে ডুবে এবং ভেসে গিয়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য এলাকায়।
গতকাল মালবাজার মহকুমার ডামলিং চা বাগানের খালধুরা লাইনের বাসিন্দা 37 বছর বয়সী সঞ্চারিয়া টোপ্পো নদীর চর থেকে গরুর পাল ঘরে ফেরাতে গিয়ে জলস্রোতে ভেসে গিয়ে মারা গিয়েছিলেন। এদিন সকালে ওদলাবাড়ির ক্ষুদিরামপল্লীর বাসিন্দা সেনাপতি দাস বয়স 60 নামে এক প্রবীণ কাঠ সংগ্রহ করতে গিয়ে শান্তি কলোনির কাছাকাছি নদীর ডাউনস্ট্রিমে পা পিছলে নদীর জলে পড়ে গিয়ে ভেসে যান বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তীব্র জলস্রোতে ভেসে যাওয়ার পর একটু দূরে নদীর পারে আটকে যায় তার দেহ। স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে মাল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পরপর চেল নদীর বুকে একই ধরনের ঘটনা কেন ঘটে চলেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে মাল থানা সূত্রে জানানো হয়েছে। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.0 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। তিস্তার বাঁধ নির্মাণ বা বসবাসের বিকল্প ব্যবস্থার দাবিতে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে ব্লক কার্যালয় ঘেরাও টোটগাঁওয়ের বাসিন্দাদের। আজ থেকে শুরু হলো কলেজে কলেজে প্রথম বর্ষে ভর্তির ফর্ম ফিলআপ। ছাত্রছাত্রীদের সাহায্যার্থে এগিয়ে এলো এসএফআই থেকে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ সকলেই। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।